আচ্ছা, যদি এমন হয় যে মনোরম স্বচ্ছ জলের টলটল কলধ্বনি গুঞ্জরিত একটি হ্রদ, চতুর্পাশে হ্রদটির ঘিরে থাকা মনোরম সৌন্দর্য তাকে করে তুলেছে মোহময়ী আর নান্দনিক। আপনি যদি সেখানে সপরিবারে ছুটির দিন কাটাতে যান, খরচও পড়বে খুব কম। কিন্তু একটি ছোট্ট সমস্যা রয়েছে হ্রদটিতে, আর সেই সমস্যা শোনার পর আপনি সেখানে যেতে চাইবেন তো? ছোট সেই সমস্যাটি হলো, আপনি যদি হ্রদটির কাছাকাছি 1 ঘন্টার বেশি সময় কাটান, তাহলে মৃত্যু অবধারিত বলেই ধরে নেওয়া যায়। যাবেন তো বেড়াতে? কেন মরে যাচ্ছে মানুষ, দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত। ছিমছাম এই প্রাকৃতিক জলাধারটিতে আপনাকে যে কোনো রূপকথার দৈত্যদানব মৃত্যুর হিমশীতল ভয়ঙ্কর আচ্ছাদনে ঘিরে ফেলবে তা কিন্তু নয়। তবুও হ্রদটি অত্যন্ত বিপজ্জনক। লেক অর্থাৎ হ্রদটির নাম হচ্ছে কারাচাই হ্রদ। কিপচাক বা উত্তর পশ্চিম তুর্কি ভাষাগুলোতে কারাচাই শব্দের অর্থ কালো পানি, আমরা যেটাকে বলি কালা পানি। অবশ্য কারাচাই হ্রদটির পানির বর্ণ প্রকৃতপক্ষে কালো ছিল না। হ্রদটি বর্তমান রুশ ফেডারেশনের উরাল পর্বতমালা অঞ্চলে অবস্থিত চেলিয়াবিনস্ক প্রদেশের অন্তর্গত জিওরস্ক শহরের নিকটে অবস্থিত। পূর্ব রাশিয়ায় অবস্থিত ক্ষুদ্র এই হ্রদটি থেকে কিছু দূরে রয়েছে কাজাখস্তানের সীমান্ত। অষ্টাদশ শতাব্দী থেকে হ্রদটি রুশ ভূগোল বিশারদদের কাছে পরিচিত ছিল। এ সময় মাঝে মাঝে এই হ্রদটিতে পানি সরবরাহে ঘাটতি দেখা দিত এবং এর ফলে লেকটি প্রায় শুকিয়ে যেত। এজন্য প্রায় মানচিত্রে এর উল্লেখ থাকত না। 1940-এর দশকের শেষ দিক থেকে মায়াক পারমাণবিক কেন্দ্রের প্রকৌশলীরা সেখানকার পারমাণবিক চুল্লিকে ঠান্ডা রাখার জন্য নিকটবর্তী কিজিলতাস হ্রদের পানি ব্যবহার করত এবং এর ফলে শীঘ্রই হ্রদটি পানি দূষিত হয়ে পড়ে। কারাচাই লেকটি মায়াক পারমাণবিক কেন্দ্রের অধিকতর নিকটবর্তী হওয়ায় প্রকৌশলীরা সেখানকার পানি এই কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু লেকটি ক্ষুদ্র হওয়ায় সেটির পানির পরিমাণ এই কাজের জন্য পর্যাপ্ত ছিল না। এজন্য কারাচাই হ্রদকে মায়াকের প্রকৌশলীরা অন্য একটি কাজে ব্যবহার করে। মায়াক কেন্দ্রের পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার ভর্তি হয়ে গেলে তারা কেন্দ্রটির পারমাণবিক বর্জ্যগুলো কারাচাই হ্রদে নিক্ষেপ করতে শুরু করে। হ্রদটিতে তারা V9 জলাধার সাংকেতিক নাম প্রদান করে। কারাচাই হ্রদটি যেহেতু অন্য কোনো জলাশয়ের সঙ্গে সংযুক্ত ছিল না, তাই মায়াকে কর্মরত প্রকৌশলীদের ধারণা ছিল হ্রদটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বর্জ্য অনির্দিষ্ট কালের জন্য সেখানেই পড়ে থাকবে এবং এর ফলে অন্য কিছুর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ হ্রদের জল অন্য কোথাও যাবে না। কিন্তু তাদের এই আশা সম্পূর্ণ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। সামরিক নিরাপত্তার প্রতি তাদের সর্বোচ্চ গুরুত্বের কারণে এসব সামরিক প্রকল্পের ফলে সোভিয়েত ইউনিয়নের যে মারাত্মক পরিবেশগত ক্ষতি হতে পারে এ বিষয়টি অনুধাবন করা ক্রেমলিনের অধিকর্তাদের পক্ষে সম্ভব হয়নি। এর ফলে কারাচাই হ্রদসহ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থান মারাত্মক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়। 1950-এর দশক জুড়ে সোভিয়েত প্রকৌশলীরা কারাচাই হ্রদে পারমাণবিক বর্জ্য নিক্ষেপ অব্যাহত রাখে। 1960-এর দশকে খরার ফলে হ্রদটির বেশ কিছু অংশ স্থায়ীভাবে শুকিয়ে যায়। ফলে 1951 সালে যেখানে হ্রদটির আয়তন ছিল 0.5 বর্গ কিলোমিটার, 1993 সালে সেটি কমে মাত্র 0.15 বর্গ কিলোমিটারে পরিণত হয়। এর ফলে হ্রদটিতে নিক্ষিপ্ত সিজিয়াম 137 এবং স্ট্রন্টিয়াম 90 এর মতো তেজস্ক্রিয় পদার্থ প্রকৃতিতে উন্মুক্ত হয়ে পড়ে। ক্রমাগত পারমাণবিক বর্জ্য নিক্ষেপের ফলে লেকটিতে 3.4 মিটার গভীরে যে পরিমাণ পলি জমে আছে তার পুরোটাই উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য। এই বর্জ্য কোনো ক্রমে ছড়িয়ে পড়লে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল এবং 1967 সালে ঠিক এই ঘটনাটি ঘটে। সে বছর প্রবল বাতাসের ফলে লেকটির শুষ্ক অংশ থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় ধূলি চারপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে আশপাশের প্রায় 2700 বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চলের হাজার হাজার অধিবাসী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে পড়ে।
বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এর ফলে আশপাশের অঞ্চলের অধিবাসীদের মধ্যে ক্যান্সারের হার 21%, জন্মগত বিকলাঙ্গতার হার 25% এবং লিউকেমিয়ার হার 41% বৃদ্ধি পেয়েছে। 1990 সালে পশ্চিমা বিজ্ঞানীদের কারাচাই লেকটিকে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়। তারা জানান যে লেকটি থেকে গামারশ্মি নির্গমনের পরিমাণ প্রায় 600 রন্টজেন। অন্যভাবে বলা যায়, হ্রদটির পানি থেকে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রায় 12 কোটি বা 120 মিলিয়ন কুরি, যা চেরনোবিল থেকে নির্গত তেজস্ক্রিয়তার প্রায় দ্বিগুণ। কি ভয়াবহ! পশ্চিমা বিজ্ঞানীরা জানান যে কোনো মানুষ এই হ্রদটির পাশে ঘণ্টাখানেক অবস্থান করলে তেজস্ক্রিয়তার কারণে তার মৃত্যু অবধারিত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1992 সালে রুশ রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন একটি অধ্যাদেশ জারি করে ওজিওরস্ক শহরটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন এবং এর ফলে কারাচাই হ্রদের দুর্যোগের সম্পর্কে রুশ জনসাধারণ প্রথমবারের মতো বিস্তারিত জানতে পারে। তখন হ্রদটির তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের কাজ চলছিল। আশ্চর্যের বিষয় এই যে তখন পর্যন্ত পারমাণবিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হিসেবে হ্রদটিকে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়নি। অবশেষে 2003 সালে এই অনুমতি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। কারাচাই লেকটিতে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেসব শত শত বছর অক্ষতভাবে সেখানে থাকতে পারে। রুশ বিশেষজ্ঞদের মতে এই বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ হ্রদটি থেকে উত্তোলন করে অন্য কোথাও স্থানান্তর করাও অত্যন্ত বিপজ্জনক। এজন্য এই বর্জ্য হ্রদটিতে রাখা উচিত। মায়াক উৎপাদন সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা ইউবির মোরকোভের মতে, রাশিয়া সহ বিশ্বের কোনো রাষ্ট্রেরই পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। এজন্য হ্রদটির পরিস্থিতি নিয়মিত ও বিস্তৃতভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই উদ্দেশ্যে প্রতিনিয়ত হ্রদটি থেকে নির্গত গামারশ্মির পরিমাণ পরীক্ষা করতে হবে, বাতাসে চাপের মাত্রা নিরীক্ষণ করতে হবে, লেকটির চারপাশের রেডিও নিউক্লাইডের ঘনত্ব পরীক্ষা করতে হবে এবং বিভিন্ন ঋতুতে হ্রদটির নিচে ভূমির চলমানতা পরীক্ষা করতে হবে। এজন্য নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ জরুরি। ভবিষ্যতে অঞ্চলটি ঘাস এবং ঝোপঝাড় দিয়ে পূর্ণ করে ফেলা হবে, যাতে হ্রদটিতে নিক্ষিপ্ত পারমাণবিক বর্জ্য চিরতরে মাটির নিচে ঢাকা পড়ে যায়। তবে সেখানে গাছপালা লাগানো নিষেধ করা হয় এজন্য যে এতে ক্ষতি হতে পারে কংক্রিটের ব্লকের। তবে রুশ বিশেষজ্ঞরা কারাচাই হ্রদের দূষণের ফলাফল সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে রয়েছে বলেই মনে করেন। তাদের মতে এখন এমনকি ঘূর্ণিঝড় হলেও আর হ্রদটি থেকে তেজস্ক্রিয় পদার্থ চতুর্দিকে ছড়িয়ে পড়বে না। এককালে বিশ্বের সবচেয়ে দূষিত স্থান কারাচাই হ্রদের দূষণ হয়তো নিয়ন্ত্রণে আসবে, কিন্তু যতদিন পর্যন্ত পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত ব্যবস্থা সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কারাচাই হ্রদের মতো বিপজ্জনক পরিস্থিতির উৎপত্তি হতেই থাকবে। এজন্য পারমাণবিক দেশগুলো সহ বিশ্ব মোড়লদের এ নিয়ে ভাবনার নতুন জায়গা তৈরি করতে হবে। অনাগত প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ, সবুজ বেষ্টনী ঘেরা দূষণহীন পৃথিবী গড়ে তুলতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাব।